স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি দিয়ে শুরু করি। এসটিএম মাইক্রোস্কোপ। আচ্ছা, আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি নাকি? জি স্যার। আচ্ছা, আগে আমি বলে নিই, এসটিএম জিনিসটা হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। আমরা প্রথমেই বলছিলাম মাইক্রোস্কোপের স্পেকট্রোস্কোপি, এই দুটাতে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা ইমেজ গুলা দেখতে পাই, স্যাম্পল, যে কোনো একটা স্যাম্পল সারফেসের ইমেজ দেখতে পাই। ফর এক্সাম্পল, তুমি একটা সিরামিক স্যাম্পল বানাইছো, সাপোজ সিরামিকের একটা থিন ফিল্ম বানাইছো তুমি, দেন ওই থিন ফিল্মের সারফেস কিরকম আছে, ঠিক আছে, সারফেস ইমেজ কিরকম আছে, বা ওই থিন ফিল্মের ভেতরে ইমেজ কিরকম হইতে পারে, ভেতরে অন্য কোনো সেকেন্ডারি পার্টিকেল আছে কিনা, বা এদের গ্রেন সাইজ আছে কিনা, বা গ্রেন বাউন্ডারি কিরকম, ওইখানে কোনো প্রেসিপিটেট করছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা সরাসরি দেখি তখন তাকে বলা হবে মাইক্রোস্কোপি। আর যদি জানতে চাই ওই স্যাম্পলের কম্পোজিশন কি 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 এলিমেন্টস ওইখানে আছে, ঠিক আছে, লোকাল কম্পোজিশন কিরকম, লোকাল কম্পোজিশন বলতে বোঝাচ্ছি, ধরো একটা স্যাম্পল মনে করো হচ্ছে তোমার ফর এক্সাম্পল 10 ধরো 10 মিলিমিটার সাইজের একটা স্যাম্পল আছে তোমার কাছে। এখন সম্পূর্ণ 10 মিলিমিটার যে সারফেস এরিয়া, ওই 10 মিলিমিটারের সারফেস এরিয়ার কম্পোজিশন একই রকম নাও হইতে পারে। এমন হইতে পারে সাইড এজ যেগুলো আছে একটা স্যাম্পলের এজ, ফর এক্সাম্পল এটা যদি স্যাম্পল হয়ে থাকে, আমরা কার্সরটা দেখতেছো আশা করি, ধরে নাও এটা একটা স্যাম্পল, যদি এটা স্যাম্পল না, ধরে নাও এই স্কোয়ারটা একটা স্যাম্পল, এটার এই যে একরকম কম্পোজিশন হইতে পারে সাইড গুলাতে, মাঝখানে বা সেন্টারে আরেক রকম কম্পোজিশন হইতে পারে। সো এই যে বিভিন্ন পয়েন্টের যে কম্পোজিশন, এগুলোকে বলা হয় লোকাল কম্পোজিশন। সো লোকাল কম্পোজিশন কিরকম এটাও দেখা যায় হচ্ছে স্পেকট্রোস্কোপির মাধ্যমে। তো সোজা কথায় মাইক্রোস্কোপি হচ্ছে ইমেজিং টেকনিক, আর স্পেকট্রোস্কোপি হচ্ছে কম্পোজিশন অ্যানালাইসিস করার টেকনিক। সো এখানে বলা হয়েছে কি এসটিএম, আমরা পড়তেছি এসটিএম। এসটিএম মানে হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। সো যেহেতু এটা একটা মাইক্রোস্কোপিক টেকনিক, সেহেতু আমরা এখান থেকে হচ্ছে ইমেজ দেখতে পাবো, ঠিক আছে। এটা হ্যাঁ, কম্পোজিশন জিনিসটা আসলে কি বোঝাচ্ছেন, যে মানে আলাদা জিনিসটা আর কি? কম্পোজিশন জিনিসটা হচ্ছে, ধরো তুমি একটা স্যাম্পল বানাইছো, ফর এক্সাম্পল তুমি বেরিয়াম টাইটানেট, ঠিক আছে। বেরিয়াম টাইটানেট বলতে আমরা কি বুঝি, ধরো BaTiO3 নাকি। এখন তুমি এই বেরিয়াম টাইটানাইট একটা স্যাম্পল বানানোর পরে, ফর এক্সাম্পল বেরিয়াম টাইটানাইটের একটা থিন ফিল্ম বানাইছো, এখন ওই থিন ফিল্মের মধ্যে শুধুই কি বেরিয়াম টাইটানেট আছে নাকি অন্য কোনো কিছু আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পেকট্রোস্কোপিক টেকনিক। তোমাকে ওইখানে দেখাবে ওইখানে বেরিয়াম আছে, টাইটেনিয়াম আছে, অক্সিজেন আছে, এই জিনিসগুলো দেখাবে। যদি তুমি স্পেকট্রোস্কোপি করার পরে বুঝো যে ওইখানে শুধু বেরিয়াম, টাইটেনিয়াম আর অক্সিজেন আছে, তার মানে হচ্ছে কি ওইখানে বেরিয়াম আর টাইটেনিয়াম আর অক্সিজেন আছে, কম্পোজিশন, এটা হচ্ছে একটা কম্পোজিশন, ঠিক আছে। কত পার্সেন্ট আছে সেটা এক এক মেথড এক এক ভাবে দেখায়, ঠিক আছে। কেউ হচ্ছে দেখা যাবে পিক দেওয়ার মাধ্যমে হচ্ছে দেখায় যে কোনটার পার্সেন্টেজ কত ক্যালকুলেট করা লাগে, আবার কোনো কোনো কিছু আছে সরাসরি কম্পোজিশন দিয়ে দেয়। যেমন OES নামে একটা টেকনিক আছে, অপটিক্যাল স্পেকট্রোস্কোপি বলে আর কি ওটারে, OES, ওইটা মেটালের ক্ষেত্রে করে। এখন ধরো তুমি একটা মেটালের অ্যালয় বানাইছো, অ্যালয় তো পড়ছো সবাই, তাই না? জি স্যার। অ্যালয় পড়ছো, ফর এক্সাম্পল আমি জিঙ্ক দিলাম মনে করো 40%, কপার দিলাম মনে করো 30%, অ্যালুমিনিয়াম দিলাম 5%, ম্যাগনেসিয়াম দিলাম 2%, এভাবে করে 4-5টা এলিমেন্টস দিয়ে আমি একটা অ্যালয় বানাইলাম। এখন ওই অ্যালয়ের মধ্যে আসলেই তুমি যে এলিমেন্টস গুলো দিছো ওগুলো আছে নাকি অন্য কোনো এলিমেন্টস ঢুকে গেছে ভেতরে, এই জিনিসটা চেক করার জন্য তুমি চাইলে স্পেকট্রোস্কোপি করতে পারো, OES করতে পারো। তাহলে কোনো একটা স্যাম্পলের উপর যখন OES করবে, একটা স্পট ফেলবে, ওই স্পট থেকে তোমাকে সরাসরি কিন্তু সেই কম্পোজিশন বলে দিতে পারে যে জিঙ্ক এত পার্সেন্ট আছে, কপার এত পার্সেন্ট আছে। এটা একটা স্পেকট্রোস্কোপিক টেকনিক, এটাকে বলা হয় কম্পোজিশন। আবার আমি যেটা বলতেছি বেরিয়াম টাইটানাইট, বেরিয়াম টাইটানের ক্ষেত্রে হয়তো তোমাকে বলে দিবে বেরিয়াম আছে, টাইটানিয়াম আছে, অক্সিজেন আছে, এটা একটা স্পেকট্রোস্কোপিক টেকনিক। এক্ষেত্রে তোমাকে শুধু এলিমেন্টস বলে দিবে কি কি আছে, ওটার কম্পোজিশন কত আছে সেটা কিন্তু বলবে না। ক্লিয়ার? জি স্যার। স্পেকট্রোস্কোপি নিয়ে সমস্যা আছে কারো কোনো? এগুলো হচ্ছে বেসিক, এগুলো পরীক্ষা আসতে পারে যে স্পেকট্রোস্কোপি কি জিনিস, মাইক্রোস্কোপি কি জিনিস। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা দেখতেছি কি, এক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে এসটিএম এর মাধ্যমে মাইক্রোস্কোপি করব। মাইক্রোস্কোপি মানে হচ্ছে ইমেজিং টেকনিক। এক্ষেত্রে আমরা কম্পোজিশন কি আছে হয়তো বা জানবো না, কিন্তু আমরা জানতে পারবো সারফেসের অবস্থা কিরকম আছে বা অ্যাটম গুলা কিরকম আছে। আমি দেখাবো আস্তে আস্তে।
তো স্ক্যানিং, টানেলিং, মাইক্রোস্কোপি। স্ক্যানিং দ্বারা বুঝাই কি আসলে স্ক্যান করা। যেমন এই যে একটা টিপ দেখতেছে এখানে, একটা সামনের দিকে এই যে টিপ গোলাকার দেওয়া আছে, এই টিপটা স্যাম্পলের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, মুভ করা, ডানে বামে মুভ করা, সামনে পিছনে মুভ করা, এই টিপটা, এই জিনিসটাকে বলা হয় স্ক্যানিং। অর্থাৎ সে পুরো স্যাম্পলটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্ক্যান করবে, মানে কি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হচ্ছে মুভ করবে, এই জিনিসটাকে বলে স্ক্যানিং। টানেলিং জিনিসটা আসছে অন্য আরেকটা জিনিস থেকে, সেটা আমি বলবো টানেলিং। আচ্ছা, টানেলিংটা একটু বলে ফেলি। আমি একটু সহজ ভাষায় বলি টানেলিংটা, যদিও টানেলিং জিনিসটা এখানে রিলেটেড হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর সাথে। তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ো নাই অ্যাজ ফার এজ আই নো, যে তোমরা এখনো তো সেকেন্ড ইয়ারে 2 তে, তোমাদের এখনো কোয়ান্টাম মেকানিক্স এর কোনো কিছু পড়ানো হয় না। সলিড স্টেট কেমিস্ট্রি একটা কোর্স আছে, এটা কি পড়ছো তোমরা? এটা কি চলে গেছে নাকি সামনে? এবারে চলতেছে। ওইখানে ওইখানে টানেলিং নিয়ে কিছু বলছে? কোয়ান্টাম ওয়েল, টানেলিং এসব নিয়ে কিছু বলছে সলিড স্টেট কেমিস্ট্রিতে? না স্যার। আচ্ছা, তাইলে আমি একটু বলি যে জিনিসটা সহজ ভাষায় বলি আমি আগে। মানে কোয়ান্টাম মানে তো অনেক ছোট পর্যায়ে না বলে আমি একটা বড় একটা এক্সাম্পল দিই। যেমন একটা মনে করি স্টিলের রড, ঠিক আছে? একটা স্টিলের রড ছোট করে কাটছো মনে করো তুমি একটা। এখন স্টিলের রড আমরা জানি কি কন্ডাক্টিভ না, নাকি? স্টিলের রড তো কন্ডাক্টিভ। বা একটা কপার ওয়্যার চিন্তা করো, একটা কপার ওয়্যার তো কন্ডাক্টিভ, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, আমরা সবাই জানি। ঘরের ওয়্যারিং এর কাজে টাজে কপার ওয়্যার ইউজ করি আমরা, কানেকশন দিই। কখনো কি চিন্তা করছো যে ইলেকট্রন মুভ করতেছে, কপারের ভেতর দিয়ে মুভ করতেছে, কেন সেটা কপার ওয়্যার থেকে ইয়ারে চলে আসতেছে না, বাতাসে কেন চলে আসতেছে না? বা আমরা যখন একটা তারের সাথে অন্য তারে কানেক্ট দিই, তারগুলা যখন একটা তারের সাথে অন্য তার যতক্ষণ পর্যন্ত আমি ফিজিক্যাল কন্ট্যাক্টে না রাখবো ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন কিন্তু মুভ করতেছে না, ঠিক আছে? ফিজিক্যাল কন্ট্যাক্টে রাখলে ইলেকট্রন মুভ করে। ফিজিক্যাল কন্ট্যাক্ট যদি আমি সরাই দিই, একটা তারকে অন্য তার থেকে যদি সেপারেট করে দিই, একদম ন্যূনতম সামান্য পরিমাণেও যদি সেপারেট করি, ঠিক আছে, তাইলে ইলেকট্রন মুভমেন্ট কিন্তু কি হয়ে যায়, ইম্পিট হয়ে যায়। ইলেকট্রন মুভ করে না ওই তার থেকে অন্য তারে, কারণ কি মাঝখানে ইয়ার চলে আসে। তো সোজা কথায় কোশ্চেনটা হচ্ছে কেন কপার ওয়্যার থেকে ইলেকট্রন ইয়ারে চলে আসতেছে না? কোশ্চেনটা বুঝতে পারছো? স্যার আরেকবার। মধ্যে যে ইয়াটা স্যার, ওই ইয়ার নিচে তো একটা ইনসুলেশন দিচ্ছে, কারণ কপারের ভিতরে স্যার পাস হওয়ার একটা রাস্তার মতো আছে, যে জিনিসটা আর কি দেখা যায় যে ফ্লো এর জন্য, যে কপার পোর দ্বারা বা ইয়ার দ্বারা ফ্লো হতে থাকে কনস্ট্যান্টলি ইলেকট্রন গুলো। তো সেই ক্ষেত্রে ইয়ারে যাওয়ার ক্ষেত্রে দেখা যাবে স্যার ওটা অলমোস্ট লাগে একটা দেয়ালের মতো, বেঁধে যেতে পারতেছে না। তার মানে হচ্ছে সবকিছুর একটা পটেনশিয়াল আছে। সোজা কথাই যেমন আমরা বলি না যে ফিজিক্সে ম্যাথ করছো, যে পানি নিচের থেকে যখন আমি উপরে তুলি বা কোনো কিছু নিচে থেকে যখন উপরে তুলি, ওটার একটা পটেনশিয়াল আছে, তাই না? পরে যখন সে যখন উপর থেকে নিচে যখন ফ্রি ফ্লোতে পড়ে, নিজে নিজে যখন পড়ে যায়, তখন ওই পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে পরিণত হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা জানি যে যে কোনো কিছুর একটা পটেনশিয়াল থাকে। তো এরকম এই যে কপার যে তারের মধ্যে যে মুভ করতেছে, এটা মুভ করার জন্য ফ্রি ফ্লোতে মুভ করতেছে, তার কোনো পটেনশিয়াল, কোনো ব্যারিয়ার নাই। কিন্তু যখন তুমি কপার ওয়্যার থেকে তাকে যখন কিসে নিয়ে যাবা, ইয়ারে নিয়ে যেতে চাচ্ছ, তখন একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে, ঠিক আছে? ওই পটেনশিয়াল ব্যারিয়ারটা সে পার হইতে পারে না। যেমন আমি আর একটু দেখাই, একটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ? না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, স্যার স্ক্রিন শেয়ারিং এ গিয়ে চেঞ্জ করেন স্যার, তাহলেই চলে আসবে। হ্যাঁ বুঝতে পারছি। এখন দেখতে পাচ্ছ, তাই তো? জি স্যার, পেইন্ট। হ্যাঁ,
এটা মনে করে কপার ওয়্যার, এটা একটু মোটা করা যায় না? এটা মনে করো কপারের সারফেস, ঠিক আছে? এদিক দিয়ে হচ্ছে ইলেকট্রন মুভ করতেছে, এটার একটা নিজস্ব পটেনশিয়াল আছে, ওই পটেনশিয়ালটা সেম থাকার কারণে এদিক দিয়ে ফ্লোতে হচ্ছে সমস্যা হচ্ছে না। কিন্তু যখন ইয়ার আসতেছে এই জায়গায় একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে, ঠিক আছে? এই জায়গায় একটা ইলেকট্রিক পটেনশিয়াল ব্যারিয়ার আছে। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলা এই ইলেকট্রিক ফিল্ড দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রন কি করতে পারবে না, এদিক দিয়ে মুভ করে এই পাশে আসতে পারবে না। বুঝা গেছে? এই পটেনশিয়াল না দেওয়া পর্যন্ত ইলেকট্রন এখান থেকে এখানে আসতে পারবে না। আমরা ইয়াতে পড়ছি যে ফিজিক্সে পড়ছো তোমরা, ইলেকট্রন হচ্ছে, যদিও ইলেকট্রন আমরা বলতে পারি কি সে হচ্ছে ছোট ছোট পার্টিকেল আকারে হচ্ছে মুভ করে, কিন্তু তারপরে তার একটা কি আছে, ওয়েভ লাইক প্রপার্টি আছে। অর্থাৎ ইলেকট্রন যদি আমরা বলি পার্টিকেল, কিন্তু সে মুভ করে কিভাবে, ওয়েভের মতো করে, নাকি? এগুলো পড়ছো তো। এই ওয়েভ লাইক প্রপার্টির কারণে তুমি যখন এই জায়গায় পৌঁছানোর পরে তাকে যদি তুমি অনেক বেশি পরিমাণে পটেনশিয়াল দাও, ইলেকট্রিক ফিল্ড যদি দিতে পারো এই জায়গায়, তখনই সে শুধুমাত্র এই ব্যারিয়ার পার করে এখানে আসতে পারবে, ঠিক আছে? এখন এই ব্যারিয়ার, এই ইলেকট্রিক ব্যারিয়ারটা কতটুকু? কপার থেকে যখন ইয়ারে যেতে চাচ্ছি তখন এই ব্যারিয়ারটা অনেক বেশি থাকে আর কি, যে পটেনশিয়াল জেনারেলি অ্যাটেন্ড করা সম্ভব না। সাধারণত আমাদের যেখানে বাসাবাড়ির লাইন আছে বা যে ভোল্টেজটা আমরা এখানে দিই পাওয়ার প্লাগ করার মাধ্যমে, ওই ভোল্টেজ দিয়ে এই পটেনশিয়াল হচ্ছে ইয়া করা সম্ভব না, এই পটেনশিয়ালটা টপকানো সম্ভব না। এই কারণে ইউজুয়ালি কপার ওয়্যার থেকে ইলেকট্রন কোথায় বাইরে চলে আসে না যখন হচ্ছে আমরা কানেকশন দিই, এটা হচ্ছে একমাত্র কারণ। এখন যদি এমন হয় কোনো না কোনো উপায়ে তুমি যদি ওই পটেনশিয়ালটা দিতে পারো কপার ওয়্যারের মধ্যে, তাহলে কি হবে? ইলেকট্রন কোথায় চলে আসবে? এখান থেকে কপার ওয়্যার থেকে বাইরে এয়ারে চলে আসবে, ঠিক আছে? তখন কি হবে? যদি পটেনশিয়ালটা দিতে পারো, ইলেকট্রন এই ব্যারিয়ার পার হয়ে চলে আসবে। তাহলে এই জিনিসটাকে বলা হয় কি, পটেনশিয়াল আপহিবিল বলে আর কি, যে পটেনশিয়াল পার হয়ে এদিকে চলে আসে। এখন আমার কোশ্চেন হচ্ছে টানেলিংটা কি জিনিস? আমরা যে এখানে বলতেছি টানেলিংটা হচ্ছে এই পটেনশিয়ালটা পার না হয়ে ইলেকট্রন সরাসরি এটা দিয়ে চলে আসে, টানেলিং এর মাধ্যমে এই পাশে চলে আসে, ঠিক আছে? পটেনশিয়ালের উপর দিয়ে পার হবে না, কিন্তু সে ভেতর দিয়ে চলে আসবে, এটাকে বলা হয় টানেলিং। ইলেকট্রন যদি কোনো উপায়ে এই পটেনশিয়ালটা পার না হয়ে সরাসরি যদি তার ওয়েট থেকে যদি এয়ারে চলে আসতে পারে, তখন তাকে বলা হয় টানেলিং, ঠিক আছে? আর এটা যেহেতু একটা কোয়ান্টাম ফেনোমেনা, যেহেতু খুব ছোট পর্যায়ে হয়, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় কোয়ান্টাম টানেলিং। তো এসটিএম এ স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপিতে এই টানেলিং জিনিসটা হচ্ছে ইউজ করা হয়। এই টানেলিং এর যে ফেনোমেনা, যে বেসিক প্রিন্সিপাল, এই জিনিসটা ইউজ করা হয়, ঠিক আছে? আমি এখনো বলি নাই কিভাবে এই জিনিসটা হয়, টানেলিং কিভাবে হয় বলি নাই, টানেলিংটা কি জিনিস বলছি, ঠিক আছে? টানেলিং এ মানে কি স্যার, মানে এনার্জি, ইলেকট্রনের এনার্জি লেভেলটা বাড়বে না আর কি স্যার, না বেরো, যেমন সোজা কথায় টানেলিং মানে হচ্ছে একটা কন্ডাক্টর থেকে সে সরাসরি হচ্ছে ইনসুলেটরে চলে আসতে পারতেছে। ইয়ার মানে কি, ইয়ারে তো আর ইলেকট্রন ফ্লো হওয়ার কথা না, সে সরাসরি কন্ডাক্টর থেকে যদি ইনসুলেটরে চলে আসতে পারে স্পার্কিং এর মাধ্যমে, তখন বলা হয় হচ্ছে ইলেকট্রনের টানেলিং হয়েছে, সোজা কথায় ফিজিক্যালি যদি আমি বলি। আর যদি ফিজিক্যালি যদি এখানে আমি ডায়াগ্রাম এঁকে দেখাই, তাহলে হচ্ছে সে এই পটেনশিয়ালটা পার না হয়ে সরাসরি ভেতর দিয়ে চলে আসে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার ওই ট্রান্সমিশন লাইনে যখন ওই মানে সংযোগ বিচ্ছিন্ন বা হচ্ছে মানে কানেক্ট করা হয়, তো ওখানে স্যার এক ধরনের মানে আর্ক দেখা যায়, ইলেকট্রিক আর্ক, তো ওইটার সাথে কি এটার কোনো মানে সম্পৃক্ততা আছে? ওইটা ভিন্ন জিনিস। ওইটা হচ্ছে কিরকম আমি বলি, ওইটা হচ্ছে ধরো ওইটা ইউজ করে তো ইয়াই করতেছে, যে ইলেকট্রিক আর্ক ফার্নেস আমরা বলি, ইলেকট্রিক আর্ক ফার্নেসে যে ফেনোমেনা ওইখানে একই ফেনোমেনা। যেমন এটা হচ্ছে একটা ইলেকট্রোড, ঠিক আছে? এটা হচ্ছে কি চেম্বার, ঠিক আছে? আমি ইলেকট্রিক আর্ক ফার্নেস একটা দিয়ে বোঝাচ্ছি আর্কের ব্যাপারটা আর কি। এটা হচ্ছে ইলেকট্রোড থাকে, এই জায়গায় হচ্ছে কি থাকে, চেম্বারটা থাকে, ঠিক আছে? এখন একটা যদি পজিটিভ টার্মিনাল হয় আর একটা যদি নেগেটিভ টার্মিনাল হয়, হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তাহলে কি হবে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, আর ইউজুয়ালি নেগেটিভ থেকে পজিটিভ দিকে হচ্ছে ইলেকট্রন ফ্লো হয়। তো এখন কি হবে, তুমি যদি এখানে যদি পটেনশিয়াল যদি ক্রিয়েট করতে পারো, একটা পটেনশিয়াল যদি ক্রিয়েট করতে পারো, তাহলে কি হবে? পটেনশিয়াল যদি ক্রিয়েট করো তাহলে কি হবে? এখান থেকে কি হবে, ইলেকট্রন হচ্ছে এই পাশ দিয়ে আসা শুরু করবে, ঠিক আছে? এখন ইলেকট্রন যদি আসা শুরু করে, এখানে তো সামান্য একটা ইয়ার গ্যাপ থাকে, ছোট একটা ইয়ার গ্যাপ থাকে, ইলেকট্রন সরাসরি যদি আসে তাহলে এই জায়গাটা কি দেখা যাবে? আসলে একটা লাইটিং দেখা যাবে, আর্ক দেখা যাবে,
এটা হচ্ছে ইলেকট্রিক আর্ক প্রডিউস করে আর কি ইজিলি, ঠিক আছে। এটার সাথে টানেলিং এর সম্পর্ক আছে, হালকা সম্পর্ক আছে। সেটা কি সম্পর্ক? এখানে হচ্ছে টানেলিং করতেছে আমরা কিভাবে, ভেতর দিয়ে, ঠিক আছে, এটা কোয়ান্টাম টানেলিং বলে। আর এখানে হচ্ছে পটেনশিয়ালটা সে হচ্ছে অ্যাচিভ করতেছে, আর্কে হচ্ছে পটেনশিয়ালটা অ্যাচিভ করার মাধ্যমে সে হচ্ছে আর্ক জেনারেট করতেছে। আর এখানে হচ্ছে টানেলিং এর মাধ্যমে হচ্ছে ইলেকট্রন ফ্লো হচ্ছে ইয়ারের মধ্যে দিয়ে। দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা একই, যে এখান থেকে যদি সে যদি ইয়ারে যেতে চাই তাহলে কি হবে, তার একটা পটেনশিয়াল অ্যাচিভ করতে হবে। এখানে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড দেওয়ার মাধ্যমে পটেনশিয়ালটা অ্যাচিভ করতেছি। আর এখানে টানেলিং করতেছে আমরা অন্যভাবে, আমরা পটেনশিয়াল দিয়ে হচ্ছে অ্যাচিভ করতেছি না, আমরা অন্যভাবে হচ্ছে পটেনশিয়ালটা অ্যাচিভ করতেছি, অন্যভাবে টানেলিং হয়। এখন বলি না আমি টানেলিং কিভাবে হয়, এখানে হচ্ছে পটেনশিয়াল দিয়ে অ্যাচিভ করতেছে, আর আমরা এখানে পটেনশিয়াল দিয়ে অ্যাচিভ করবো না, অন্য আরেকটা ওয়েতে হচ্ছে অ্যাচিভ করা হয়। কনফিউশন আছে? না স্যার। একটা তো হচ্ছে আর্কে হচ্ছে আমরা পটেনশিয়ালটা পার করে ফেলতেছি, পটেনশিয়াল দিয়ে পটেনশিয়াল পার করতেছি, প্রচুর কারেন্ট লাগে, এখানে হিউজ পরিমাণে কারেন্ট লাগে, ঠিক আছে, এই ভোল্টেজ জেনারেট করার জন্য। আর এই ক্ষেত্রে হচ্ছে আমি অত কারেন্ট দিব না, ইউজুয়াল যেরকম ট্রান্সমিশন লাইন আছে ওইরকম আমাদের ইউজুয়াল যে ভোল্টেজ ওইরকম ভোল্টেজ দিব, কিন্তু অন্য আরেকটা উপায়ে আমরা হচ্ছে এখানে টানেলিংটা যাতে হয় ওই সুযোগটা করে দিব, ঠিক আছে। তো আমরা এখন দেখবো কিভাবে টানেলিংটা করে। আমি চেঞ্জ করতেছি স্ক্রিনটা। তো এখানে কি হচ্ছে আসলে, এখানে এই যে টিপ আছে, এই টিপটা হচ্ছে একটা পিজো ইলেকট্রিক টিপ, এটা অবশ্যই একটা কন্ডাক্টর টিপ, এই কারণে এটা এই পাশে হচ্ছে ভোল্টেজের সাথে একটা কানেক্ট দেওয়া হয়, অল্প ভোল্টেজ আমরা যেরকম ইউজুয়ালি ইউজ করি। আর এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। ফর এক্সাম্পল তুমি থিন ফিল্ম ধরতে পারো, আর স্যাম্পলে যে উঁচু নিচু দেখতেছো এটা আসলে খুব ছোট রেঞ্জের মধ্যে দেখতেছে, লাইক ন্যানোমিটার রেঞ্জে। কত ন্যানোমিটার? এই স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা 1 ন্যানোমিটারের ছোট সাইজের স্যাম্পল হচ্ছে কি করতে পারি, প্রোব করতে পারি। অর্থাৎ কি 1 ন্যানোমিটারের ছোট মানে কি, আসলে ছোট ছোট যে এগুলো দেখতেছো অ্যাটম, অ্যাটমিক লেভেলে প্রোব করা যায়, অ্যাটমিক লেভেলের ইমেজ হচ্ছে তুমি পাবা, ঠিক আছে, আলাদা করে বুঝতে পারবো যে এটা অ্যাটম এটা অ্যাটম। যেমন আমরা যে এসিএম করি, এসিএম পড়ছো না, এসিএম আমরা কি দেখি, এসিএম আমরা কি দেখি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে? স্যার একটা লার্জ এই ভিউ দেখতে পাই স্যার, একটা পুরো অনেক বড় একটা ডেপথ অফ ফিল্ডের ভিউ আমরা দেখতে পাই। একটা স্যাম্পলের সারফেস দেখতে পারি আমরা, সারফেস এসিএম এর মাধ্যমে, নাকি? জি স্যার। এসিএম এর মাধ্যমে আমরা স্যাম্পলের সারফেস দেখতে পাই। তো সারফেসের মধ্যে তো অনেক ছোট আছে, যেমন আমরা একটা স্যাম্পল সারফেস দেখি, এরপরে যখন আর একটু ছোট করি আমরা তখন হচ্ছে কি দেখি, গ্রেন বাউন্ডারি গুলো দেখতে পারি, ঠিক আছে। তো এসিএম এ আমরা পার্টিকেল পর্যন্ত বুঝতে পারি, পার্টিকেল আলাদা করতে পারি এসিএম এর মাধ্যমে, পারি না? পার্টিকেল সাইজ ডিটারমাইন করা যায় এসিএম এর মাধ্যমে। কিন্তু পার্টিকেলেরও তো আরো ছোট সাইজ আছে, নাকি? একটা পার্টিকেল হচ্ছে একটা বেশ কিছু ধরো অ্যাটম দিয়ে গঠিত। যেমন আমরা ফর এক্সাম্পল বেরিয়াম টাইটানেটের কথাই যদি বলি, তুমি বেরিয়াম টাইটানেট যখন সিনথেসিস করছো, সিনথেসিস করে একটা স্যাম্পল বানাইছো, ওই স্যাম্পলের মধ্যে অনেকগুলো বেরিয়াম টাইটানেট পার্টিকেল একসাথে জোড়া লাগাই হচ্ছে তুমি কি হচ্ছে আসলে টোটাল স্যাম্পলটা হচ্ছে। তো এসিএম এর মাধ্যমে আমরা বুঝতে পারি কি, একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের সেপারেশন বুঝতে পারি। এখন ওই পার্টিকেলটাই তো আবার বেরিয়াম টাইটানেট দিয়ে তৈরি, তাই না? ওইখানে বেরিয়াম টাইটানেটের আলাদা ক্রিস্টাল স্ট্রাকচার আছে, ওইখানে অ্যাটম আছে। আমরা কি অ্যাটম গুলো দেখি এসিএম এর মাধ্যমে? না স্যার, আমরা অ্যাটম দেখি না, সরি দেখি না, অ্যাটম গুলো দেখি না, আলাদা আলাদা। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপের রেঞ্জ হচ্ছে আরো ছোট, অর্থাৎ সে হচ্ছে ন্যানোমিটার 0.1 0.01 এই রেঞ্জে পর্যন্ত হচ্ছে ইমেজিং করতে পারে। তো 0.1 0.01 রেঞ্জে যদি তুমি যাইতে পারো, ন্যানোমিটার রেঞ্জে, তাহলে তুমি সরাসরি অ্যাটম দেখবা। এই যে এগুলো হচ্ছে অ্যাটম, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাটম। তাহলে তুমি যখন প্রোব করবে একটা স্যাম্পলের, এখান থেকে এখানে যাবা, এখানের অ্যাটম কিরকম আছে, এখানে অ্যাটম কিরকম আছে, এই জিনিসগুলো দেখতে পারবা। তো এখানে ঢেউ দেওয়ার কারণটা কি আসলে? ঢেউ দেওয়ার কারণ হচ্ছে অ্যাটম গুলো তো ফ্ল্যাট না, আমার স্যাম্পল ফ্ল্যাট, কিন্তু অ্যাটম কি ফ্ল্যাট? অ্যাটম ফ্ল্যাট না, অ্যাটম হচ্ছে গোলাকার। তো অ্যাটম যেহেতু গোলাকার হয়েছে এখানে, সেহেতু কি হবে, এখানে অবশ্যই কি থাকবে, একটা এটা স্মুথ হবে না জিনিসটা, এই জিনিসটা রাফ হবে, ঠিক আছে। এখানে দেখা যাবে একরকম, এরপরে দেখা যাবে আরো একটু উপরে উঠা লাগতেছে, এরপরে দেখা যাবে আবার সে খাদে পড়ে যাচ্ছে, এরকম রাফ একটা সারফেস হবে, ঠিক আছে। তো এখন আমি এখানে কি বুঝাইতে চাচ্ছি, এখন স্যাম্পল যখন এটার মধ্যে দিয়ে যাবে, অবশ্যই এর মধ্যে একটা ফেনোমেনা ঘটবে। কি ফেনোমেনা ঘটবে? এখানে স্যাম্পলের টিপটা একটু খেয়াল করে দেখো, এই স্যাম্পল টিপটা হচ্ছে খুবই ছোট, ন্যানোমিটার রেঞ্জে হচ্ছে ছোট বানাইছে এই স্যাম্পলের টিপ যখন ন্যানোমিটার রেঞ্জে হয়ে যাবে, তখন আসলে কি করতেছে, আমরা কারেন্ট ডেনসিটি পড়ছি না? কারেন্ট ডেনসিটি কি, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতটুকু কারেন্ট থাকতে পারে,
ঠিক কিনা? এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতটুকু কারেন্ট থাকতে পারে। এখন স্যাম্পলের সারফেস যদি কি থাকে, যেমন উপরের সারফেস হচ্ছে কিরকম, একটা সার্কুলার সারফেস, গোলাকার। সিলিন্ড্রিক্যাল স্যাম্পল যদি হয়, যেমন এটা একটা সিলিন্ড্রিক্যাল যদি চিন্তা করো, উপরের সারফেসটা হচ্ছে গোলাকার। এই গোলাকার এরিয়ার মধ্যে কতটুকু কারেন্ট থাকতে পারে, কতটুকু ইলেকট্রন থাকতে পারে। সাপোজ ইলেকট্রন ডেন্সিটি যদি আমরা চিন্তা করি, উপরের সারফেস এরিয়া যত বড় হবে, একই এরিয়ার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি কিরকম হবে, ছোট হবে, সরি বেশি, ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে বেশি থাকবে নাকি? সারফেস এরিয়া যত কমতে থাকবে, সারফেস এরিয়া কোথায় থাকবে, নিচে থাকবে, আর নাম্বার থাকবে উপরে। তাহলে এরিয়া যদি নিচে থাকে, এরিয়া যত ছোট হবে, ইলেকট্রন ডেন্সিটি কি হবে, তত বাড়বে, ঠিক কিনা? এখন যদি আমি এমন করতে পারি যে সারফেস এরিয়া ছোট করতে করতে একেবারে যদি ন্যানোমিটার রেঞ্জে আমি যদি নিয়ে যেতে পারি, তাহলে কি হবে? টিপের মধ্যে কি থাকবে, যেমন এত ছোট করলাম যে শুধুমাত্র স্যাম্পলের একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন হচ্ছে এখানে থাকলো, যেমন এখানে একটা ইলেকট্রন, এর উপরে গেলে দুইটা ইলেকট্রন থাকলে, এর উপরে গেলে তিনটা, এভাবে করে মনে করে বাড়লো, মানে নিচের দিকে হচ্ছে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে। এরকম একটা পর্যায়ে যদি আমরা ছোট করতে পারি, তাহলে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এই জায়গার ভোল্টেজটা থাকবে অনেক পরিমাণে বেশি, ইলেকট্রন ডেনসিটি অনেক হয়ে যাবে তখন। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে কি হবে, একটা ইলেকট্রন যখন থাকবে, ওই ইলেকট্রনটাকে আমরা কম পরিমাণ ভোল্টেজ দিয়েও কি করাতে পারবো, টানেলিং করাতে পারবো। এই যে আমি প্রথমে বললাম টানেলিং, আমার অনেক বেশি ভোল্টেজ লাগতেছে কেন, আমি যখন অনেকগুলো ইলেকট্রনকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন নিয়ে যেতে চাচ্ছি, তখন আমার অনেক বেশি পরিমাণে ভোল্টেজ লাগতেছে। এখন আমি যদি টিপটাকে যদি এত বেশি ছোট করে ফেলি, এত বেশি ন্যারো করে ফেলি যে একটা ইলেকট্রন হচ্ছে শুধুমাত্র টিপে থাকবে, তাহলে কি হবে? তাহলে ওই ইলেকট্রনটাকে যদি আমি টানেলিং করাতে যাই, ইয়ারে আনতে চাই, তাহলে হচ্ছে আমার কম পরিমাণ ভোল্টেজ দিলে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হয়, আসলে আমি পটেনশিয়াল ব্যারিয়ারটা পার হচ্ছি না, আমি তাকে টানেলিং এর মাধ্যমে নিচ দিয়ে পার করে দিচ্ছি। আমি তো ওই পটেনশিয়ালটা অ্যাচিভ করি না, এই ইলেকট্রনে কি আমি ওই পটেনশিয়ালটা দিছি যে ইয়ারে চলে আসতে পারবে, ওই পটেনশিয়াল আমি দিই নাই। এখানে কি করা হয়েছে, অল্প পরিমাণে ভোল্টেজ দেওয়া হয়েছে, কিন্তু ইলেকট্রনটা যেহেতু একদম টিপে চলে আসছে, সেহেতু সে কি করতেছে, টানেলিং, তখন হচ্ছে কোয়ান্টাম ফেনোমেনাটা চলে আসে আর কি, তখন সে টানেলিং এর মাধ্যমে ইনসুলেটরে চলে আসতে পারে ছোট পজিশনে। এই কারণে হচ্ছে এই জায়গায় কোয়ান্টাম টানেলিংটা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন সরাসরি কন্ডাক্টর থেকে কোথায় চলে আসতেছে, ইয়ারে চলে আসতেছে। বুঝাতে পারছি এটা? এটা বুঝছো না এরকম কেউ আছো, টানেলিংটা? মানে স্যার এখানে কারেন্ট ডেনসিটিকে ব্যবহার করে স্যার এই হ্যাঁ, এখানে লিফটটা করানো হচ্ছে। এখানে দেখো, যে কোনো কোয়ান্টাম ফেনোমেনা যদি অ্যাচিভ করতে হয়, তোমাকে অবশ্যই ওই রেঞ্জে যাইতে হবে, অর্থাৎ ন্যানোমিটার রেঞ্জে যেতে হবে। তুমি মাইক্রোমিটার বা হচ্ছে মাইক্রোমিটার রেঞ্জ বলো বা বাল্ক রেঞ্জে হচ্ছে কোয়ান্টাম ফেনোমেনা গুলা অ্যাপ্লাই হয় না, কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই হয় না। এখানে তুমি যখন টিপ ছোট করতে করতে এমন একটা পর্যায়ে গেছো, ন্যানোমিটার রেঞ্জের পর্যায়ে গেছো, যেখানে হচ্ছে শুধুমাত্র একটা অ্যাটম বা একটা ইলেকট্রন হচ্ছে টিপ আছে, তখন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এখানে অ্যাপ্লাই হয়। আর কোয়ান্টাম মেকানিক্সে কোয়ান্টাম টানেলিং বলে একটা জিনিস আছে, যেটার মূল কাহিনী হচ্ছে, যদি 100টা ইলেকট্রনকে যদি তুমি কন্ডাক্টর থেকে ইনসুলেটরে নিতে যাও, তাহলে যে ভোল্টেজ লাগবে, তুমি একটা ইলেকট্রনকে যদি কন্ডাক্টর থেকে যদি ইয়ারে নিতে চাও, তাহলে ভোল্টেজ কম লাগবে। অর্থাৎ তুমি পটেনশিয়াল অ্যাচিভ না করেও টানেলিং এর মাধ্যমে, অর্থাৎ নিচে দিয়ে ব্যারিয়ার পার না হয়ে তুমি সরাসরি হচ্ছে কন্ডাক্টর থেকে ইনসুলেটরে চলে যেতে পারবা। এই ফেনোমেনাটা এখানে অ্যাপ্লাই হয়েছে, যেহেতু সে টিপটা ছোট করতে করতে একেবারে ন্যানোমিটার রেঞ্জে নিয়ে গেছে। বুঝা গেছে? সো টানেলিং এর মাধ্যমে ইলেকট্রন এখান থেকে এই যে ইয়ার গ্যাপে চলে আসবে, সরাসরি এই স্যাম্পলে চলে আসবে। ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে টিপের এরিয়া ছোট করতে করতে এমন একটা অবস্থায় নিব যেখানে স্যার একটা বা দুইটা ইলেকট্রন এয়ারে যেতে পারবে, তখন স্যার ভোল্টেজটা অনেক কম লাগবে। হ্যাঁ, ভোল্টেজটা অনেক কম লাগবে। তখন স্যার হচ্ছে সরাসরি নিচে দিয়ে হচ্ছে মানে পটেনশিয়ালটা অর্জন না করে আমরা হচ্ছে স্যার যেতে পারবো, এটাই হচ্ছে এক্স্যাক্টলি পটেনশিয়াল অ্যাচিভ না করে সরাসরি ইয়ারে চলে যেতে পারতেছে, এটাকে টানেলিং। তাহলে এখানে যে ভোল্টেজটা অ্যাচিভ হচ্ছে, যেহেতু ইলেকট্রনের ফ্লোটা কম, ইলেকট্রন কম, তাহলে এখানে যে লোকাল ভোল্টেজটা পাবা, সেটা খুবই অল্প পরিমাণে ভোল্টেজ, অর্থাৎ যে এখানে যে কারেন্টটা জেনারেট হবে, এখানে টিপ থেকে ইলেকট্রন যাওয়া মানে কি, ইলেকট্রন অপোজিটে একটা কারেন্ট আছে, ওই কারেন্টটা যেটা পাবা সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে মানে কারেন্ট জেনারেট হয়। ওইটা ডিটেক্ট করার জন্য স্পেসিফিক ডিটেক্টর লাগে, যেগুলো হচ্ছে এই অল্প পরিমাণ কারেন্ট ডিটেক্ট করতে পারে, এই টাইপের ডিটেক্টর প্রয়োজন হয় আর কি। তো ওই টাইপের একটা ডিটেক্টর এখানে বসানো হয়। আর তার আগে আরেকটা কাজ করা হয়, এটা এতই অল্প পরিমাণে ওই ডিটেক্টরের সাথে একটা এমপ্লিফায়ার লাগানো হয়। এমপ্লিফায়ারের কাজ হচ্ছে ওই কারেন্টটাকে কয়েক গুণ হচ্ছে বাড়ায় দেওয়া, যাতে করে ডিটেক্টর ডিটেক্ট করতে পারে। বুঝা গেছে? তাহলে এখানে একটা এমপ্লিফায়ার লাগানো হচ্ছে এই কারেন্টটাকে বাড়ানোর জন্য। তো এখন এই যে কারেন্টটা জেনারেট হচ্ছে, এই কারেন্টটা অবশ্যই এখানে ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স আছে, যে টিপের সাথে যে স্যাম্পল সারফেসের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই যে এটাকে একটা এমপ্লিফাই করে দেখাইছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিপের অ্যাটম,
ঠিক আছে, টিপের অ্যাটম গুলো কত, যে একটা অ্যাটম সম পরিমাণে ঠিক করে ফেলছে। এখানে অ্যাটম আছে হচ্ছে একটা ছোট একটা অ্যাটম, দেখছো? এটা এটা একটু খেয়াল করে, এখানে খুব সুন্দরভাবে ফিগারটা দিছে, টিপটা কতটুকু ছোট করছে, এক অ্যাটম পরিমাণে ছোট করছে। ঠিক আছে, এর উপরে গেলে 2 3 4 5টা অ্যাটম আছে, কিন্তু একদম টিপে হচ্ছে শুধুমাত্র একটা অ্যাটম আছে। তাহলে একটা অ্যাটম থেকে ইলেকট্রন ফ্লো করাইতে তার হচ্ছে ভোল্টেজটা কম পরিমাণে লাগছে। আর এটা হচ্ছে স্যাম্পলের সারফেস, এটা হচ্ছে এখানে স্যাম্পল গুলো দেওয়া আছে, স্যাম্পল সারফেসটা দেওয়া আছে। তো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা সব জায়গায় সমান না। এখানে এক ডিসটেন্স, তুমি যখন পরের অ্যাটমে যাবা সেখানে আরেকটা ডিসটেন্স পাবা, যখন এই খাদে নামবা তখন আরেকটা ডিসটেন্স পাবা। ঠিক আছে, তো এই ডিসটেন্সের ভেরিয়েশনের কারণে এখানে কারেন্টের একটা ভেরিয়েশন আসবে। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায় একরকম কারেন্ট পাবা, এই টিপে গেলে আরেক রকম কারেন্ট পাবে, এখানে গেলে আরেক রকম কারেন্ট পাবে। এই কারেন্টের ভেরিয়েশনটা স্ক্যান করে হচ্ছে কম্পিউটারে প্রসেস করা হয়। আর এই কারেন্টের ভেরিয়েশনের উপর ভিত্তি করে সে তোমাকে একটা অ্যাটমিস্টিক ইমেজ দিবে, ওই ইমেজটা দেখানো হয়। ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবা তোমার স্যাম্পলের অ্যাটম গুলো হচ্ছে কিভাবে আছে, কোন পর্যায়ে আছে। তোমরা ইয়াতে পড়ছো যে ক্রিস্টালোগ্রাফিতে পড়ছো, যে বিভিন্ন ধরনের পড়ছো না, যে যেমন বিসিসি স্ট্রাকচার, এফসিসি স্ট্রাকচার, এগুলো পড়ছো। আবার এগুলোর স্ট্যাকিং লেয়ার গুলো পড়ছো, যেমন বিসিসি তে প্লেন গুলো, অ্যাটমিক প্লেন কিরকম থাকে, এবি এবি এবি, সরি এবিসি এবিসি এবিসি, এইচসিপি তে কিরকম থাকে, এবি এবি এবি, এরকম লেয়ার থাকে না? তাহলে তুমি লেয়ার গুলো বুঝতে পারবে, এটা স্ট্যাকিং সিকোয়েন্সটা কিরকম আছে ওটা বুঝতে পারবা। বুঝাতে পারছি? অ্যাটম গুলো কিভাবে আছে ওই জিনিসটা বুঝতে পারবা। এটা ক্লিয়ার? এটা বুঝো না এরকম কেউ আছো? সবাই বুঝছে আশা করি, নাকি? পরীক্ষায় যদি আসে এটা এতটুকুই আসবে, যে স্ক্যানিং, টানেলিং, মাইক্রোস্কোপি কি জিনিস বা টানেলিং কি জিনিস, এটার বেসিক প্রিন্সিপল কি। আমি যে কথাগুলো বলছি এগুলা মুখের ভাষায় লিখে দিতে পারলে হবে, এর বেশি কিছু লাগবে না। আর এই ফিগারটা একটু আঁকবা, এরকম আঁকা লাগবে না, তুমি একটু জাস্ট স্কিমেটিক একটা ফিগার আঁকতে হবে আর কি, হয়তো দেখাইতে হবে যে জিনিসটা কি, বুঝাতে পারলে হইলো। আর আরো বেসিক প্রিন্সিপাল গুলো আসলে অনেক অনেক টাফ, এগুলো আসলে কোনো কোর্সে পড়ায় না, কারণ এখানে কোয়ান্টাম মেকানিক্সের জিনিসগুলো চলে আসে। আমি একটু স্ক্রল করি তাহলে বুঝতে পারবা। এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা কিভাবে আসলে চেঞ্জ হচ্ছে, কারেন্টটা কেন চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো বুঝাতে গেলে তোমাদেরকে যে শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে এসে ডেরিভেশন দেখাতে হবে। এই জিনিসগুলো তোমরা পড়াও নাই, তারপরে ম্যাথও পড়াও নাই, তোমরা ফুরিয়ার অ্যানালাইসিস গুলো শিখো নাই। সো এই জিনিসগুলো এখানে পড়ানো খুবই টাফ হয়ে যাবে। এই জন্য এত কিছু আনি নাই, শুধুমাত্র বেসিক প্রিন্সিপালটা মুখের ভাষায় যতটুকু বলা যায় ততটুকু বলছি। এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ডিটেক্টরটা কিভাবে ডিটেক্ট করতেছে, বা টানেলিং ইফেক্ট আমি মুখে বলছি, আমি মুখে যত ইজিলি বলছি টানেলিংটা অতটা ইজি না। এখানে আরো বেশ কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে, যে সরাসরি তুমি টিপ এত ছোট করলে যে টানেলিং হবে জিনিসটা এরকমও না। এখানে আরো বেশ কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, বাট গ্রসলি যদি আমি বলি বিষয়টা হচ্ছে এটা। আমি বুঝাতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে বলো এসটিএম নিয়ে। এসটিএম হচ্ছে তোমাদের এক্সটার্নাল ম্যাডামের হচ্ছে খুব পছন্দের একটা জিনিস, কোশ্চেন আগে থেকে বলে দিলাম আর কি। তো প্রায় সময় হচ্ছে পরীক্ষায় এসটিএমটা আসে। তাহলে আমি শিফট করলাম এসটিএম থেকে। আচ্ছা, কাছাকাছি আরেকটা জিনিস হচ্ছে এএফএম। আমরা এএফএমটা একটু দেখি কি আসে না আসে। আমি হচ্ছে স্লাইড গুলো যদি পাই দেন হচ্ছে আমি ইয়ার কাছে পাঠিয়ে দিব, রিফাতের কাছে ইমেল করে দিব। আর যদি নাও পাই তাহলে হচ্ছে তোমরা এখান থেকে আমার মনে হয় উইকি থেকে পড়ে নিতে পারবা, জাস্ট ফিগারটা দেখবা আর বেসিক যে কথাগুলো বলছে এই জিনিসগুলো মনে রাখলে হইলো আর কি। অথবা উইকিপিডিয়ার থেকে হচ্ছে শুধু বেসিক প্রিন্সিপালটা দেখে নিলে হবে, এখানে বেসিক প্রিন্সিপাল দেওয়াই আছে, এই যে প্রিন্সিপাল দেওয়াই আছে। কারো কোনো সমস্যা হবে এটা দিয়ে জানাতে পারো। আচ্ছা, ধরে নিলাম তাহলে বুঝতেছো। আচ্ছা, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি হচ্ছে কিছুটা টানেলিং মাইক্রোস্কোপির মতোই, এখানেও তোমাকে স্যাম্পল সারফেস সম্বন্ধে একটা ধারণা দিবে। তবে ইয়াতে যেরকম হচ্ছে আমরা দেখতেছিলাম, ওই যে এসটিএম এ যেরকম আমরা অ্যাটম বাই অ্যাটম ইনফরমেশন নিচ্ছিলাম, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপিতেও অ্যাটম বাই অ্যাটম ইনফরমেশন দিবে, কিন্তু এএফএম মেইনলি ইউজ করা হচ্ছে স্যাম্পলের রাফনেস বোঝার জন্য। যে একটা স্যাম্পলের রাফনেস কিরকম হইতে পারে সেটা হচ্ছে এএফএম দিয়ে আমরা
বের করতে পারি। আরো বিভিন্ন হচ্ছে বিভিন্ন ফাংশনাল ইনফরমেশনও বের করা যায়, যেমন ম্যাগনেটিক ইনফরমেশনও বের করতে পারবা তুমি এখানে, ইলেকট্রিক্যাল ইনফরমেশন গুলো বের করা যায়। তবে মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে স্যাম্পল সারফেসের রাফনেস কিরকম, সারফেসে অ্যাটমিক রাফনেস দিয়ে তুমি কি বুঝতে পারবা অ্যাটম গুলা কিরকম আছে না, ওই জিনিসটা বুঝতে পারবো আর কি। কোনো জায়গার রাফনেস বেশি তার মানে কি ওই জায়গায় অ্যাটমে গ্যাঞ্জাম আছে, হয়তো বা অ্যাটম সরে গেছে বা অ্যাটম বেশি পড়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে বের করা যায় হচ্ছে এএফএম এর মাধ্যমে, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের মাধ্যমে। তো এখানে কি করা হয়, এখানে একটা স্যাম্পল আছে, এই যে একটা স্যাম্পলটা এখানে রাফ দেখাইছে, কারণ হচ্ছে এটা অ্যাটমিক লেভেলে দেখাইছে আর কি, ন্যানোমিটার রেঞ্জে দেখাইছে, এই জন্য রাফ হিসেবে দেখাইছে। আসলে স্যাম্পল স্মুথ, তুমি যদি উপর থেকে দেখো তুমি বুঝতে পারবে না স্যাম্পলের রাফনেস কি জিনিস, কিন্তু যখন অ্যাটমিক লেভেলে নিয়ে যাবা তখন যেহেতু অ্যাটম গুলা সবগুলা তুমি স্মুথলি ডেপোজিট করা যায় না, সেহেতু অ্যাটমের রাফনেস থেকেই যায়। ঠিক আছে, তো অ্যাটম কতটুক স্মুথলি তুমি ডেপোজিট করতে পারছো, ফিল্ম ডেপোজিট হয়েছে, ওই জিনিসটা বের করতে পারবে এএফএম এর মাধ্যমে। তো এখানে একটা স্যাম্পল আছে, স্যাম্পলের উপরে হচ্ছে একটা ক্যান্টিলিভার আছে এখানে, এই ক্যান্টিলিভারটা হচ্ছে কিছুটা ফ্লেক্সিবল ক্যান্টিলিভার। এই জায়গায় একটা ফটোডায়োড আছে, এই ফটোডায়োডের কাজ হচ্ছে ডিটেক্ট করা যে এই জায়গায় যে ডিফারেন্সটা, আমি পরে বলতেছি যে এটা কি ডিটেক্ট করে, ফোটন ডিটেক্ট করে মেনলি। আর এই জায়গায় কি আছে, একটা লেজার আছে, লেজারের কাজ কি, লেজারের কাজ হচ্ছে কিছুটা এনার্জি দেওয়া এখানে, সেটা কিভাবে, লাইটের মাধ্যমে আর কি। তো এই প্রোবটা হচ্ছে কিছুটা ওই যে আগে আমরা যে এসটিএম এর প্রোব দেখছি, ওই এসটিএম এর প্রোবের মতোই, এর কাজ হচ্ছে স্যাম্পলের এখান থেকে এই জায়গায় হচ্ছে মুভ করবে। তো আগে যেরকম টানেলিং করতো, এখানে আমরা টানেলিং এর মাধ্যমে হচ্ছে এই কাজটা করি না। এখানে কি করি, স্যাম্পল যদি রাফ হয় এই ক্যান্টিলিভারটা হচ্ছে মুভ করবে, এখানে ক্যান্টিলিভারের পজিশন একরকম থাকবে, এই পজিশনে যখন ক্যান্টিলিভার যাবে তার পজিশন আরেক রকম হয়ে যাবে। এখন লেজার থেকে যখন তুমি লাইট দিবা, এখানে সে লাইটের রিফ্লেকশন দিবে একদিকে, লিভারটা যখন এখানে চলে আসবে, নিচের পজিশনে চলে আসবে, তখন তার লাইটের রিফ্লেকশন হবে ভিন্ন অ্যাঙ্গেলে। এই যে লাইট কতটুকু রিফ্লেক্ট করতেছে আর কত অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করতেছে, এই জিনিসটা মেজার করে হচ্ছে ফটোডায়োড দিয়ে। এটা মেজার করার মাধ্যমে সে ডিটেক্টরে নিয়ে যায়, দেন হচ্ছে ইমেজের একটা দেখাবে আর কি, দেন হচ্ছে তোমার সারফেস সম্বন্ধে সে একটা ইনফরমেশন দিবে। সেটা কিভাবে দিবে, ইমেজের মাধ্যমে দিবে। যেমন আমি একটা এএফএম এর ইমেজ দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন এটা হচ্ছে একটা গ্লাস সারফেসের অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপিক ইমেজ আর কি। তো এই গ্লাস সারফেসে অ্যাটম গুলা কিভাবে ওরিয়েন্টেড আছে বা গ্লাস সারফেসের রাফনেস কিরকম, এই জিনিসটা হচ্ছে সে দিছে কিসের মাধ্যমে, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের মাধ্যমে। যেহেতু প্রত্যেকটা, যেমন এই জায়গায় রাফনেস একরকম, এই জায়গায় হচ্ছে স্মুথনেস আর রকম, তো ক্যান্টিলিভার যখন এখানে রাখতেছে সে একরকম ডিটেক্ট করছে, একরকম লাইট রিফ্লেকশন করছে, যখন এই জায়গায় ছিল তখন আরেক রকম রিফ্লেক্ট করছে। তাহলে এভাবে হচ্ছে সে এই ইনফরমেশনটা নিতে পারছে এখান থেকে। আমি একেবারে বেসিক ভাষায় বলছি, কারণ এগুলাতে যদি একেবারে ডিটেলসে যাই তাহলে হচ্ছে অনেক প্রচুর সময় লাগবে। আর তোমরা আসলে ইয়াগুলো আসলে এই কোর্সটা মেইনলি অনেক বড়, অন্যান্য টপিকের চাইতে বড়। আরেকটা ঝামেলা হচ্ছে এই কোর্সটা বড়, এটা একটা ঝামেলা। আরেকটা ঝামেলা হচ্ছে তোমরা এখন অনেক ছোট আর কি, আসলে এই ক্যারেক্টারাইজেশন কোর্সটা পড়ানো উচিত হচ্ছে 4th ইয়ারে গিয়ে, অ্যাটলিস্ট 3rd ইয়ারের পরে। এটা আমি সবসময় বলে আসি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং তো একটু ঝামেলার, যার কারণে হচ্ছে এটা 4th ইয়ারে বা 3rd ইয়ারে নেওয়া যাচ্ছে না কোনোভাবে এখন। এটা যদি 4th ইয়ারে বা 3rd ইয়ারে নেওয়া যায় তাহলে আর একটু ভালো বুঝতো। এখন তোমরা আসলে ম্যাটেরিয়াল সায়েন্সের অত ডিপে এখনো ঢুকো না, যার কারণে হচ্ছে অনেক বিষয়গুলো বলা যায় না। আর এই কোর্সটা 2 ভাগ করা গেলে সবচেয়ে ভালো, ক্যারেক্টারাইজেশন 1, ক্যারেক্টারাইজেশন 2। কিন্তু এখন কিছু করার নাই, যেহেতু বেসিক প্রিন্সিপাল কোর্স, যে জিনিসগুলো বেশি লাগে এক্সআইডি, এসিএম, টিএম, যে জিনিসগুলো বেশি লাগে ওগুলো একটু ডিপে পড়ে, বাকিগুলো হচ্ছে একেবারে উপর থেকে ভাষা পড়ানো লাগে আর কি। তো মোট কথা হচ্ছে এএফএম এর কাজ হচ্ছে কি, আমি সারফেস দিয়ে স্ক্যান টিপ দিয়ে হচ্ছে একটা সারফেসে স্ক্যান করব। একটা সারফেসের রাফনেস যদি ভিন্ন হয় তাহলে এই যে উপরে যে টিপ যে ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভারটার পজিশন ভিন্ন ভিন্ন হবে। আর এটার পজিশন যদি ভিন্ন ভিন্ন হয়, লেজার থেকে যে লাইটটা আসবে ওই লাইটটাকে সে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট হচ্ছে রিফ্লেক্ট করবে। এই রিফ্লেকশনটা এখানে ডিটেক্ট করা হয়। রিফ্লেকশনের উপর ভিত্তি করে স্যাম্পলের উপরে অ্যাটম গুলা কিরকম আছে তার একটা ইনফরমেশন পাওয়া যায়। ওই ইনফরমেশনটা পরবর্তীতে কম্পিউটারে দেখানো হয়। এই যে এই জিনিসটা নিচে আমরা দেখছি, যেমন এটা আরেকটা এএফএম ইমেজ, এখানে সারফেস যে রাফ এই জিনিসটা বুঝাইছে। তো এটাও বের করছে কিসের মাধ্যমে, ওই সারফেস রাফনেস এর মাধ্যমে। যে জায়গায় হচ্ছে বেশি রাফ হবে ওই জায়গা থেকে রিফ্লেকশন বেশি হবে, আর রিফ্লেকশন বেশি হলে ওই জায়গাটা বেশি সাদা দেখায়। এই জন্য এই যে বেশি সাদা মানে কি, এই জায়গাটা বেশি রাফ, যেটা একটু কালো ওই জায়গাটা হচ্ছে কম রাফ, স্মুথ। আর কোনো কোশ্চেন আছে এএফএম নিয়ে, এএফএম আর এসটিএম নিয়ে?
স্যার তাহলে এখানে রিফ্লেকশনটাই ডিটেক্ট করা হচ্ছে মেইন ইয়েটা অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপিতে। ফোটনটা ডিটেক্ট করে কোন অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হচ্ছে, কত অ্যামাউন্টে রিফ্লেক্ট হচ্ছে, ওই জিনিসটা হচ্ছে ফটোরাইট ডিটেক্ট করে ফোটনটাকে সে হচ্ছে ইলেকট্রিক্যাল ইয়াতে কনভার্ট করে নেয় ডিটেক্টরের মধ্যে, ফোটন থেকে ইলেকট্রনে কনভার্ট করে, দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে ইমেজিংটা নিয়ে আসে আর কি। আর কোনো কোশ্চেন বেসিক প্রিন্সিপাল নিয়ে? তোমরা যদি আরো ডিপে কোশ্চেন করো তাহলে হচ্ছে ডিপে যেতে হবে আর কি, তাহলে তোমাদেরকে একটু ইয়াগুলো দেখাতে হবে, ওই যে ভেতরের কোয়ান্টাম মেকানিক্স এর জিনিসগুলো দেখাতে হবে। বেসিক প্রিন্সিপালে কারো কোনো ঝামেলা থাকলে বলো। যে এসটিএম কি জিনিস, এএফএম কি জিনিস, এটার অপারেটিং প্রিন্সিপালটা কি, আর আমরা কি পাই, কি দেখতে পাই আসলে এএফএম থেকে এসটিএম থেকে কি দেখতে পাই। যেমন তোমাকে আমি যদি বলি কোন স্যাম্পল থিন ফিল্ম সারফেসের রাফনেস কিভাবে দেখবা, ঠিক আছে, তাহলে তুমি কোন কোন উপায়ে করবা? পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে, পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এএফএম স্যার এএফএম করবা। আমি যদি বলি যে তুমি একটা স্যাম্পলের 10 ন্যানোমিটার নিচে, একটা স্যাম্পলের 10 ন্যানোমিটার নিচে অ্যাটমিক ইনফরমেশন কিরকম আছে, কিভাবে বের করবা? হ্যাঁ স্যার ওই টানেলিং দিয়ে স্যার 10 ন্যানোমিটার নিচে যেটা বললাম টানেলিং দিয়ে কিভাবে এসটিএম স্যার এসটিএম মাইক্রোস্কোপির মাধ্যমে করব স্যার। কিভাবে এসটিএম মাইক্রোস্কোপের মাধ্যমে করবা? এসিএম দিয়ে হবে স্যার এসিএম দিয়ে হবে স্যার। আচ্ছা, তা আমি যদি বলি যে 25 ন্যানোমিটার নিচে কিভাবে দেখবা? একটা স্যাম্পলের 25 ন্যানোমিটার নিচে ভেতরে, স্যাম্পলের ভেতরে, সোজা কথায় স্যাম্পলের ভেতরে কি আছে ওই জিনিসটা আমি দেখতে চাচ্ছি। স্যাম্পলের ভেতরে গ্রেইন কিরকম, স্যাম্পলের ভেতরে ক্রিস্টাল স্ট্রাকচার কিরকম, এগুলো যদি আমি দেখতে চাই কি দিয়ে দেখবা? পরীক্ষায় এগুলো দিব আমি 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 কোশ্চেন করলে এগুলো দিই। কি কে বলতে পারতেছো না? তোমাদের দুইটা সিটি হয়ে গেছে, দুইটাই? জি স্যার আগের গুলো তো সব ভুলেই গেছি স্যার। আগের গুলো ভুলে গেছো? আচ্ছা, আমরা যে টিএম করছি, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, একমাত্র টেকনিক এটা, এটা সবসময় মাথায় রাখো যে এটা হচ্ছে একমাত্র টেকনিক যেটা দিয়ে স্যাম্পলের ভেতরের ইমেজ তুমি পাবা। অন্য কোনো যতগুলা ক্যারেক্টারাইজেশন পড়ছো এখানে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি সারফেসের ইনফরমেশন দিবে, সর্বোচ্চ সাবসারফেসের ইনফরমেশন পর্যন্ত দিতে পারে, সারফেসের পরে লেয়ারের ইনফরমেশন পর্যন্ত। এই যে তুমি যে এখন যেগুলো পড়ছো স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি, সবগুলাতে কি দেখছো? একটা প্রোব ছিল। যেমন এটা যদি আঙুলটা যদি প্রোব হয়, এটা সারফেস, প্রোবটা হচ্ছে সারফেসের উপর দিয়ে ঘুরছে, ভেতরের ইনফরমেশন কিন্তু সে নিচ্ছে না, সে শুধুমাত্র সারফেসের উপরের ইনফরমেশন দিচ্ছে। সারফেসে অ্যাটম গুলো কিভাবে সাজানো আছে এই ইনফরমেশনটা দিচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। এএফএম হচ্ছে সারফেসের উপরে, সারফেসের রাফনেসটা কিরকম সেটা দিচ্ছে, সে ভেতরে কিরকম আছে ইনফরমেশন দিচ্ছে না। শুধুমাত্র টিএম এর মাধ্যমে স্যাম্পলের ভেতরের ইনফরমেশন পাবা, ঠিক আছে। ক্রিস্টাল স্ট্রাকচারও পাইতে পারো তুমি টিএম এর মাধ্যমে, একটু কঠিন জিনিসগুলো এই জন্য হচ্ছে এখানে দেখানো হয়নি। আর এক্সআরডি মাধ্যমে ক্রিস্টাল স্ট্রাকচার পাবা, ঠিক আছে। তো এটা এই জিনিসগুলো জানতে হবে যে কোন ক্যারেক্টারাইজেশন দিয়ে কি করা হয়। আচ্ছা, আমরা এরপরে ইয়াতে যাই, অ্যাটমিক ইমিশন। ক্লাসকে আজকে শেষ করে দিব? সেইংস আছে কারো কোনো? আজকে যদি ক্লাস শেষ করে দিই? না স্যার, বা তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে, আজকে যদি আমাকে যদি টাইম দাও আধা ঘন্টার মতো, তাহলে ক্লাস শেষ করে দেওয়া যায়। আর যদি মনে করে যে না অন্য আরেকদিন করবা, স্যার শেষ করে আজকে শেষ করে দিয়ে, তাহলে ওইটাই বেটার, আমার জন্য বেটার, তোমাদের জন্য বেটার আই গেস, নাকি? আরেকদিন নিলে ভালো হয় স্যার। স্যার আরেকদিন স্যার কোর্সের ওভারভিউটা যদি একটু দিতেন তাহলে ভালো হতো স্যার, মানে আমরা একটু ভুলে গেছি তো স্যার এই জন্য। জি স্যার।
আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আজকে অ্যাটমিক ইমিশন আর অ্যাটমিক অ্যাবজর্পশন সম্বন্ধে জাস্ট বেসিক প্রিন্সিপালটা এগুলো যেভাবে দেখাইছি আমি বেসিক প্রিন্সিপালটা দেখাই দিই। অন্য আরেকদিন হচ্ছে কোর্সে যতগুলা টপিক আছে সবগুলা টপিক প্লাস তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা পরীক্ষায় কিরকম কোশ্চেন হবে ওভারঅল একটা ওভারভিউ নিয়ে আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? জি স্যার। জি জি স্যার। ওকে। অ্যাটমিক ইমিশন আর অ্যাবজর্পশন খুবই সোজা জিনিস, এটা আমি একটু বলি, জিনিসটা খুবই ইজি। আমরা সবাই অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি, এগুলা ক্লাসও অনেকবার বলা হয়েছে, যেমন ফর এক্সাম্পল আচ্ছা আমরা অ্যাটমিক মডেলটা একটু আনা যায় কিনা দেখি। আমরা এই মডেলটা একটু দেখি। এখানে মনে করো হচ্ছে ইয়ে আছে, এখানে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে অ্যাটম। আমরা জানি নিউক্লিয়াস সেন্টারে থাকে, এর উপরে বিভিন্ন শেল থাকে, প্রত্যেকটা শেলে ইলেকট্রন থাকে। তো এই যে অ্যাটমিক মডেল, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই অ্যাটমিক মডেলটা আলাদা, ঠিক কিনা? প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটমিক মডেল আলাদা, প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রন ডেনসিটি আলাদা, কোন লেভেলে কি রকম ইলেকট্রন থাকবে, ঠিক আছে, বা কোন লেভেলে কিরকম ইলেকট্রন থাকবে, ইলেকট্রনের নাম্বার কত হবে, ইলেকট্রনের এনার্জি কতটুকু আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য আলাদা। হাইড্রোজেনের জন্য একরকম, লিথিয়ামের জন্য একরকম, সোডিয়ামের জন্য একরকম, প্রত্যেকটা এলিমেন্টস এর অ্যাটমিক স্ট্রাকচার আলাদা, ইলেকট্রন ডেনসিটি আলাদা, এভরিথিং আলাদা। এখন যখন এরকম একটা অ্যাটমের মধ্যে যখন আমরা কি দিই, যখন কোনো এনার্জি দিই, ফর এক্সাম্পল তুমি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি বা ফোটন দিলা, মনে করো সবচেয়ে বেশি যেটা কমন সেটা হচ্ছে ফোটন দেওয়া। তো ফোটন যখন দিলা, ফোটন এক ধরনের এনার্জি, ফোটন দেওয়ার পরে কি হয়, ইলেকট্রন গুলো হচ্ছে ফোটন এনার্জিটা নিজে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে? ইলেকট্রন ফোটন এনার্জি গুলো অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে দিয়ে সে এখান থেকে হচ্ছে ইলেকট্রনকে সরাই দেয়। তো এখান থেকে যদি ইলেকট্রন সরাই দেয়, প্রত্যেকটা এলিমেন্টস এর যেহেতু অ্যাটমিক স্ট্রাকচার আলাদা, সে কতটুক এনার্জি অ্যাবজর্ব করবে এই জিনিসটাও হচ্ছে আলাদা, বুঝা গেছে? যেমন একটা স্যাম্পল ফর এক্সাম্পল সোডিয়ামের একটা স্যাম্পল তুমি তৈরি করছো, বা অ্যালুমিনিয়ামের একটা মেটাল তৈরি করছো। অ্যালুমিনিয়ামের যে সারফেস বা অ্যালুমিনিয়ামের যে ভেতরকার যে স্ট্রাকচারটা, যে অ্যাটমিক স্ট্রাকচার, সেটা যেহেতু আলাদা, অ্যালুমিনিয়াম কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারবে সেই জিনিসটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম কতটুকু ফোটন অ্যাবজর্ব করতে পারবে সেটা আলাদা হবে। তারপরে যেমন সোডিয়াম কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারবে সেটা আলাদা হবে। এখন কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতেছে সেটা যদি তুমি ডিটেক্ট করতে পারো, সেটা ডিটেক্ট করে তার কম্পোজিশন সম্বন্ধে যদি তুমি ধারণা নিতে পারো, তাহলে যে টেকনিকটা দাঁড়ায় তাকে বলা হয় অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? এটা একটা টেকনিক। আর যদি কি হয়, সে অ্যাটমটা এনার্জি নেওয়ার পরে এখান থেকে যদি চলে যায় ইলেকট্রনটা, এই জায়গায় একটা কি তৈরি হবে, একটা হোল তৈরি হবে। আর এই জায়গায় যদি হোল তৈরি হয়, উপরে তার ইমিডিয়েট উপরের সাথে যে ইলেকট্রন থাকবে সে কি করবে, ওই হোলের জায়গাটা দখল করে নিতে চাইবে, অর্থাৎ উপর থেকে সে নিচের দিকে একটা জাম্প দেবে। উপর থেকে নিচে যদি সে চলে আসে, তাহলে এখান থেকে আরেকটা এনার্জি ইমিট হবে। আমরা পড়ছি নিচের সেল থেকে উপরের সেলে যেতে হলে কি লাগে, এনার্জি দিতে হয়। আর উপর সেল থেকে যদি নিচের সেলে নামে তাহলে এনার্জি রিলিজড হয়, এমিশন হবে। হ্যাঁ, যে এনার্জিটা রিলিজড হবে তাকে বলতেছে আমরা কি, ইমিশন। এখন কতটুকু ইমিশন হবে সেটাও কিন্তু প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য আলাদা। এখন যে ইমিশনটা হবে সেটা ডিটেক্ট করার মাধ্যমে যদি আমি স্পেকট্রোস্কোপি করি, কম্পোজিশনাল ইনফরমেশন নিই, তখন তাকে বলা হবে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি, বুঝে গেছে? এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপল, যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আর ইমিশন স্পেকট্রোস্কোপির বেসিক প্রিন্সিপল। তো এটার একটা লিমিটেশন আছে। একটা স্যাম্পল যদি এমন হয় যে প্রত্যেকটা এলিমেন্টস গুলো মনে করে দূরে দূরে আছে, বা একটা কম্পাউন্ড যদি হয় কম্পাউন্ডের এলিমেন্ট গুলো হচ্ছে দূরে দূরে আছে, তাইলে সেক্ষেত্রে এটা খুব কার্যকরী। যেমন একটা স্যাম্পলের এই জায়গায় সোডিয়াম আছে, এই জায়গায় অ্যালুমিনিয়াম আছে, তাইলে সে ইজিলি বলতে পারে যে এই যে ইজিলি বলতে পারে হচ্ছে কোনটাতে কি আছে। কিন্তু যদি এমন হয় যে জিনিসগুলো হচ্ছে ইন্টারলিঙ্কড, তখন সেক্ষেত্রে হচ্ছে সে ইনফরমেশন দিতে পারে না ঠিকভাবে, বিশেষ করে ইমিশনের ক্ষেত্রে। কারণ সোডিয়ামের সাথে যদি অ্যালুমিনিয়াম মিলে যায়, এখানে যদি হাইব্রিডাইজেশন হয়, তার এখানে ইলেকট্রন ডেনসিটি আলাদা হয়ে যাবে, এই জিনিসগুলো আলাদা হয়ে যাবে, তখন সে ভিন্ন রকম হচ্ছে ইনফরমেশন দেয়, বুঝতে পারছি? যেমন অ্যালুমিনিয়াম আছে,
অ্যালুমিনিয়াম একরকম ইমিশন করবে, অ্যালুমিনা আরেক রকম ইমিশন করবে, বুঝা গেছে? সো তখন জিনিসগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এই জন্য বলা হয়ে থাকে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি বা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এগুলো হচ্ছে সিঙ্গেল এলিমেন্টস এর জন্য খুব ভালো কাজ করে। আমি জানি না এখানে কোথাও লেখাও থাকতে পারে, সিঙ্গেল এলিমেন্টস এর জন্য এই জিনিসগুলো খুব ভালো কাজ করে। এখানে কার কোনো সমস্যা আছে? এটা খুবই ইজি একটা জিনিস, অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি আর অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি খুবই সিম্পল, বেসিক প্রিন্সিপালটা খুবই সিম্পল। স্যার সিমিলার একটা জিনিস তোমরা সিমিলার সেটআপ ইউজ করা হয় স্যার? কোন ধরনের সেটআপ? স্যার এই মানে ডিটেক্ট করার জন্য স্যার এই ক্ষেত্রে স্যার কোন ধরনের সেটআপ ইউজ করতে হয় স্যার এই ইমিশনগুলো মানে ডিটেক্ট করার জন্য স্যার? আচ্ছা, এখন এখানে দুইটা মেথড আছে। সেটা হচ্ছে যদি ইমিশন যেটা করে সেটা হচ্ছে কোন ওয়েভলেন্থে যাচ্ছে তার উপর ভিত্তি করে। তুমি কি রকম স্যাম্পলের জন্য ইমিশন করতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম ডিটেক্টর আছে। তবে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে ফোটন ডিটেক্ট করে। আমরা যে এনার্জিগুলো ইমিট করি ইউজুয়ালি ওগুলো হচ্ছে ভিজিবল রেঞ্জের মধ্যে থাকে, ফোটন বলে আর কি। তো ফোটনটাকে সে হচ্ছে ডিটেক্ট করে, দেন পরবর্তীতে ওটাকে ইলেকট্রিক সিগন্যালে হচ্ছে চেঞ্জ করে। একটু দেখি দাঁড়াও, তারপরে একটু কনফার্ম হয়নি জিনিসটা, এখানে মনে জিনিসটা লেখা নাই, তবে এটাই হচ্ছে মোস্ট ফিজিবল টেকনিক আর কি। ইমিশন ডিটেক্ট করার আর কোনো টেকনিক আছে বলে আমার জানা নাই। একটা হচ্ছে সরাসরি ইলেকট্রন ডিটেক্টর, আর একটা হচ্ছে সরাসরি ফোটন ডিটেক্টর। যেহেতু এখানে ইমিশন হচ্ছে সেহেতু সে ফোটনে ডিটেক্ট করার কথা, ফোটন ডিটেক্ট করে পরবর্তীতে হচ্ছে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে নেয় আর কি। এই সিমিলার জিনিসটা এখানে আরেকটা জিনিস বুঝাইছে। তোমরা শিখা পরীক্ষা দেখছো না যে সোডিয়ামের ফ্লেম একরকম, ইয়ার ফ্লেম আর একরকম, এগুলো কেমিস্ট্রিতে পড়ছো? জি স্যার। ওইটা হচ্ছে ইমিশনের উপর ডিপেন্ড করে আর কি। শিখা পরীক্ষা কি করা হয় আসলে, সোডিয়ামটাকে হচ্ছে যখন তুমি আগুন দিচ্ছ মানে কি এক ধরনের এনার্জি দিচ্ছ। তো এনার্জি দেওয়ার কারণে তার লোকাল হচ্ছে কি হচ্ছে, ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কোন ইলেকট্রন চলে গেল, ওইখান থেকে হচ্ছে উপরের লেভেল থেকে ইলেকট্রন নিচে নামছে, ঠিক আছে? তাহলে উপরের লেভেল থেকে ইলেকট্রন নিচে নামলে তার কিছু এনার্জি ইমিট হয়েছে। যে এনার্জিটা ইমিট হচ্ছে সেটা ভিজিবল রেঞ্জে হচ্ছে। এখন ভিজিবল রেঞ্জ মানে কি আসলে, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা পড়ছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কার ওয়েভলেন্থ কিরকম, যেমন 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এখন 380 তে কালার একরকম, 700 তে কালার আরেক রকম নাকি? ভিভ গায়ার বলে না, 380 তে হচ্ছে মনে হয় ভায়োলেট, আর 700 দিকে গেলে হচ্ছে রেড। সো কোন ওয়েভলেন্থে সে কোন এনার্জিতে হচ্ছে ফোটন ইমিট করতেছে, ওই এনার্জির উপর ভিত্তি করে তার কালারটা কি হয়, ভিন্ন হয়। বুঝা গেছে? এটা হচ্ছে সবচেয়ে সিম্পল অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপিক টেকনিক। শিখা পরীক্ষা সবচেয়ে সিম্পল অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপিক টেকনিক হচ্ছে এটা। এখন সবসময় তার তুমি শিখা পরীক্ষা করে হচ্ছে কালার দেখে দেখে তো আর ডিটারমাইন করতে পারবে না। এই জন্য হচ্ছে কি করছে, আর একটু জটিল একটা মেশিন বানাইছে যেখানে হচ্ছে তারা আলাদা করে লাইট দেয়। এখন লাইটটা কিভাবে দেয় সেটা হচ্ছে ইয়ার মাধ্যমে দেয়, অনেক সময় হচ্ছে প্লাজমা থাকতে পারে, ইলেকট্রিক আর্ক থাকতে পারে, বিভিন্ন রকম ইয়াতে দেয়। তো এটা ডিপেন্ড করে আর কি, তুমি ফ্লেম দিলে একরকম এনার্জি মিট করবে, প্লাজমা দিলে আরেক রকম এনার্জি মিট করে, আর্ক দিলে আরেক রকম এনার্জি মিট করে। তো একটার জন্য ডিটেক্টর সিস্টেম এক এক রকম হয়, বাট বেসিক প্রিন্সিপাল হচ্ছে এটা। তুমি একটা এনার্জি দিবা, সে এনার্জি অ্যাবজর্ব করার পরে চলে গেলে জায়গা খালি হবে, খালি হলে উপরের লেভেল থেকে ইলেকট্রন নামলে হচ্ছে এনার্জি ইমিট করবে। কতটুকু এনার্জি ইমিট করতেছে সেটা এক একটা এলিমেন্টস এর জন্য এক এক রকম। এই কারণে সে হচ্ছে এলিমেন্টস ডিটেক্ট করতে পারে যে এই অমুক ইমিশনটা অমুক এলিমেন্টের, এই ইমিশনটা অমুক এলিমেন্টের। এটা হচ্ছে স্পেকট্রোস্কোপিক ইমিশনের। কনফিউশন আছে কারো কোনো? কোনটা ইমিশন কখন ইউজ করবা, ট্রান্সমিশন কখন ইউজ করবা? এটা তো সিম্পল। তোমাকে যদি বলা হয় তোমার স্যাম্পলের এলিমেন্টাল ইনফরমেশন দরকার, ঠিক আছে, কি কি এলিমেন্টস আছে এই জিনিসটা জানা দরকার। অনেকগুলা যদি এলিমেন্টস থাকে, তুমি কি অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি তোমার জন্য সুইটেবল টেকনিক হবে? না স্যার, সিঙ্গেলের জন্য। জি স্যার। না স্যার, যদি এলিমেন্টস কম থাকে, সিঙ্গেল থাকে, তাহলে অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি করে তুমি ইজিলি বলে ফেলতে পারতেছো, বা অ্যাটমিক অ্যাবজর্পশন করে বলে ফেলতে পারতেছো। আর যদি অনেকগুলো এলিমেন্টস দরকার হয় তখন কি করবা? ট্রান্সমিশন ইউজ করতে হবে স্যার। ট্রান্সমিশন টেকনিক তো বলি না, ট্রান্সমিশন ভিন্ন জিনিস। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি করি হচ্ছে ভেতরকার ইনফরমেশন নেওয়ার জন্য। ওটা অ্যাবজর্পশনও তো সেম, অ্যাবজর্পশনও তুমি অল্প এলিমেন্টস থাকলে তোমার খুব বেশি কাজে দেয়। সেক্ষেত্রে আরেকটা টেকনিক ইউজ করা যায়, ইডিএক্স, এনার্জি ডিসপারশন স্পেকট্রোস্কোপি। ইডিএক্স একসাথে সাথে বলা হয়েছিল না নাকি?
ইডিএক্স করা যেতে পারে, এক্সআরএফ করা যেতে পারে। এক্সআরএফ তো বলে নাই মনে হয়, এক্সআরএফটা দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে একটা এক্সআরএফ এর গ্রাফ। এনার্জির সাথে তোমার কি কি এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্ট সে দিয়ে দেয় এক্সআরএফ এ, যেটা হচ্ছে ইমিশন আর অ্যাবজর্পশন এইভাবে দিতে পারে না অনেকগুলো এলিমেন্টস থাকলে। তো এটা সে কিভাবে দিচ্ছে এক্সআরএফ এ? এক্সআরএফ এর ফেনোমেনা হচ্ছে একই রকম ফেনোমেনা, ওইখানে আমি এনার্জি দিচ্ছি একরকম, আর এক্সআরএফ এ আমি দিব হচ্ছে এক্সরে। ঠিক আছে, এখন এক্সরে দিলে কি হবে? এক্সরে দিলে হচ্ছে ডিফ্রাকশন হবে নাকি? এক্সরে দিলে কি হয়? ডিফ্রাকশন হয়, এটা আমরা পড়ছি এক্সআরডিতে পড়ছি। এখন তোমার একটা বিভিন্ন সেলে যেই অ্যাটম গুলো আছে, এক একটা সেলের অ্যাটমিক, ফর এক্সাম্পল তোমার বেরিয়াম টাইটানেট ধরো, বেরিয়াম টাইটানেটে বেরিয়াম এক জায়গায় আছে, টাইটানিয়াম এক জায়গায় আছে। তুমি যখন ডিফ্রাকশন করবা, বেরিয়াম একরকম ডিফ্রাকশন দিবে, টাইটানিয়াম একরকম ডিফ্রাকশন দিবে। এখন সবগুলা ডিফ্রাকশন তুমি একসাথে নিয়ে কি করতে পারো? ডিটেক্টরে যদি ডিটেক্ট করো তাহলে এই গ্রাফগুলো আছে, এই যে ইন্টেন্সিটি গ্রাফগুলো পড়াইছিলাম এক্সআরডিতে, মনে আছে কিনা আমি জানি না। এই গ্রাফগুলো থেকে তুমি ডিটেক্ট করতে পারবা কোন এলিমেন্টস কোন জায়গায় আছে। তাহলে এক্সআরএফ করার মাধ্যমে আমরা প্রত্যেকটা, অনেকগুলো যদি এলিমেন্টস থাকে তার অনেকগুলো এলিমেন্টস এর এলিমেন্টাল ইনফরমেশন গুলো পাওয়া যায়। আর অ্যাটমিক ইমিশনের মাধ্যমে তুমি জানতে পারবো হচ্ছে কোন এলিমেন্টস, স্পেসিফিক কোন এলিমেন্টস আছে কিনা, ওটা জানা যাচ্ছে অ্যাটমিক ইমিশনের অ্যাবজর্পশনের মাধ্যমে। ঠিক আছে, কনফিউশন আছে এখনো কারো? স্যার তাহলে এমিশন আর স্যার অ্যাবজর্পশন এটার পার্থক্যটা কি হবে স্যার? ইমিশন দুইটাই তো সিঙ্গেল ক্রিস্টালের জন্য। দুইটাই সেম, দুইটার বেসিক প্রিন্সিপাল সেম, শুধু একটাতে হচ্ছে ইমিশন ডিটেক্ট করে আর আরেকটাতে হচ্ছে কতটুকু অ্যাবজর্ব করছে সেটা ডিটেক্ট করে। ঠিক আছে, ডিটেকশনে পার্থক্য, প্রিন্সিপালে পার্থক্য নাই, ডিটেকশনে পার্থক্য, যে কি ডিটেক্ট একটা স্যার নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে, আর একটা উপর শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যাবে। হ্যাঁ, তুমি যদি ডিটেক্ট করো হচ্ছে উপরে যেতে তার কতটুকু এনার্জি লাগতেছে, ওটা যদি ডিটেক্ট করো তখন হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। আর যদি তুমি ডিটেক্ট করো হচ্ছে উপরে থেকে নিচে নামতে গেলে ইমিট করতেছে, কতটুকু এনার্জি ইমিট করতেছে, ওটা যদি ডিটেক্ট করো তখন তাকে বলা হচ্ছে ইমিশন স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তা আশা করি মোটামুটি বেসিক প্রিন্সিপালটা তো লিখতে পারবা এই 4-5টা জিনিসের, নাকি 4টা জিনিস। এক্সআরএফ তো বললাম, এক্সআরএফটাও কাউন্ট করতে পারো, এক্সআরএফ এক্সআর সাথে রিলেটেড। আর বেসিক প্রিন্সিপাল আশা করি আর পড়ানো লাগবে না এক্সআরএফ এর, এক্সআরই পড়লে বুঝতে পারবা। এরপর আরেকটা ক্লাস আছে, যদি কোনো টপিকে, যদি যে কোনো টপিক, হোয়াটএভার দ্য টপিক ইজ, যদি কোনো টপিকে যদি সমস্যা থাকে ক্যারেক্টারাইজেশন রিলেটেড, তাহলে ওই ক্লাসে হচ্ছে ডিসকাস করতে পারবা। আর ওই ক্লাসে আমি একটা ব্রিফ দিয়ে দেবো যে কোন টপিক থেকে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট বা কি টাইপের কোশ্চেন আসতে পারে, এই জিনিসগুলো একটু জানা দিব আর কি। স্যার আমাদের অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি থেকে আর এক্স-রে ফ্লোরোসেন্স থেকে কি কি পড়া লাগবে? জাস্ট বেসিক প্রিন্সিপাল, কিভাবে কিভাবে অপারেশন হয়, অপারেটিং প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালটা কি, আর হচ্ছে ওইখান থেকে কি ডিটারমাইন করতে চাচ্ছি আমরা। ঠিক আছে, যেমন এসটিএম এর ক্ষেত্রে আমরা কি ডিটেক্ট করতে চাচ্ছি, এসটিএম এর ক্ষেত্রে আমরা ডিটেক্ট করতে চাচ্ছি সারফেস স্ট্রাকচারটা কিরকম অ্যাটমিক লেভেলে। ঠিক আছে, সারফেস স্ট্রাকচার আমরা এসিএম এর মাধ্যমে পাই, কিন্তু সেটা অ্যাটমিক লেভেলে না। তারপরে এএফএম এর মাধ্যমে কি ডিটেক্ট করতে চাচ্ছি, সারফেসের রাফনেস কিরকম, অ্যাটমগুলোর ওরিয়েন্টেশন কিরকম, সেটা হচ্ছে আমরা এএফএম এর মাধ্যমে পাই। এএফএম আর এসটিএম খুবই সিমিলার আর কি, অলমোস্ট সিমিলার বলতে পারো। কেউ যদি একেবারেই অ্যাটমিক ওরিয়েন্টেশন জানতে চাই সেক্ষেত্রে এসটিএম বেটার। আর এসটিএম যেহেতু অনেক বেশি কস্টলি, সেহেতু অনেকে হচ্ছে এএফএম দিয়ে কাজ চালায় নেয় আর কি। তো দুইটা অলমোস্ট সিমিলার। আমি দেখাইছি না এএফএম আর এসটিএম এর ইমেজ দেখাইছি না? আচ্ছা, আর একটু আমাকে আর একটু টাইম দাও, এই জিনিসটা দেখাইলে আরো একটু ভালোভাবে ক্লিয়ার হবা তোমরা। ফর এক্সাম্পল এটা দেখতেছো, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। এটা হচ্ছে এএফএম ইমেজ। জি স্যার, দেখা যাচ্ছে। তুমি রাফনেস দেখতে পারতেছো, কোন জায়গায় কতটুকু রাফ। এখানে বুঝতেছো যে অ্যাটম গুলা যেভাবে ডেপোজিট করা হয়েছে ওই জিনিসটা স্মুথ না টোটালি, এটা এএফএম এর মধ্যে বুঝতে পারবা। আমি যদি একটা এসটিএম ইমেজ দেখি,
এটা STM ইমেজ, সরাসরি অ্যাটম দেখতে পাচ্ছ, অ্যাটম গুলা কিভাবে ওরিয়েন্টেড, ঠিক আছে? ইভেন তুমি এই যে অ্যাটম গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ছোট অ্যাটম, এই অ্যাটম গুলো এইভাবে দেখবে, এখান থেকে তুমি ম্যাগনিফাই করছো, এখান থেকে তুমি বুঝতে পারবা তোমার অ্যাটম গুলোর ওরিয়েন্টেশন কিরকম। যেমন এটা কিসের মতো লাগতেছে এই সারফেসটা দেখে? হেক্সাগোনাল। কিছুটা হেক্সাগোনাল শেপ, তার মানে এটা HCP হইলেও হইতে পারে, ঠিক আছে? তুমি 100% অ্যাকুরেটলি বলতে পারবা না, কারণ ওরিয়েন্টেশন চেঞ্জ করলে তুমি এটাকে FCCর মতো বলতে পারো। ওরিয়েন্টেশন যদি আমি যদি এটাকে ঘুরাই দিই, এটাকে FCCর মতো বানানো সম্ভব। তো যাই হোক, হয়তো ইদার FCC গ্রাফাইট বলা আছে স্যার, হেক্সাগোনালি হবে। আচ্ছা, যদি গ্রাফাইট বলা থাকে তাহলে অবশ্যই হেক্সাগোনাল হবে। এটা হচ্ছে ওই যে হেক্সাগোনাল সারফেস স্ট্রাকচার, গ্রাফাইটের যে গ্রাফিন লেয়ারটা, ওই লেয়ারটার ছবি তুলছে, তাহলে একেবারে ক্লিয়ার এখানে, ঠিক আছে? সো এভাবে তুমি হচ্ছে সারফেস, এই জন্য হচ্ছে স্ট্রাকচার যখন ডিটারমাইন করে শুধুমাত্র একটা জিনিস দেখে স্ট্রাকচার ডিটারমাইন করে না। আমি এর আগে কি বলছিলাম যে এক্সআরডি করার মাধ্যমে আমরা কি পাই? ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে একটা ইনফরমেশন পাই। তুমি এক্সআরডি দিয়ে ক্যালকুলেশন করার পরে তুমি যদি STM করো, তাহলে একেবারে 100% কনফার্ম হয়ে যেতে পারবা যে এই স্ট্রাকচারটা কিরকম। তখন হচ্ছে তোমার মানে পেপার যখন লিখে তখন এই জন্য হচ্ছে একাধিক ক্যারেক্টারাইজেশন করে কনফার্মেশন দেওয়ার জন্য। এক্সআইডি করেও ক্রিস্টাল স্ট্রাকচার বের করে, এসিএম এর মাধ্যমে সারফেসের সেন্সিটিভিটি গুলো দেখে, সাথে হচ্ছে ইয়াও বলে দেয় স্ট্রাকচার সম্বন্ধে একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট গুলো কিরকম আছে সেটাও বলে দেওয়া যায়, ঠিক আছে? তো এই টেকনিক হচ্ছে, এখন আশা করি বুঝতে পারছো STM আর AFM এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে হলো ব্যাপার। আর অ্যাবজর্পশন আর ইমিশনের মাধ্যমে তো বললামই, আমরা কম্পোজিশনাল ইনফরমেশন পাবো, কোন অ্যাটম আছে ওই জিনিসটা আমরা জানতে পারি আর কি, ঠিক আছে? যেমন তুমি AFM করছো, STM করছো, তুমি ক্রিস্টাল স্ট্রাকচার জানলা, অ্যাটম গুলা কিরকম আছে জানছো, কোন অ্যাটম কি সেটা তো জানো না, ঠিক আছে? ওই যে রাফনেস যে সারফেসটা দেখছো, ওই সারফেসে কি অ্যাটম আছে জানো না। ওটা জানার জন্য তোমার কি করতে হবে? অ্যাবজর্পশন অথবা ইমিশন স্পেকট্রোস্কোপি করা লাগবে। যেমন গ্রাফাইটের যে জিনিসটা দেখছো, গ্রাফাইটের মধ্যে কি থাকে? মেনলি কার্বন থাকে। তো এই জিনিসটা তুমি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা ইমিশন স্পেকট্রোস্কোপি যদি করো, গ্রাফাইটের জন্য কিরকম ইমিশন করতেছে সে দেখাবে আর কি। তখন ওই ইমিশনটা ডিটেক্ট করার মাধ্যমে তুমি সরাসরি বলতে পারবা যে গ্রাফাইটের ইমিশন এতটুকু দেওয়া পসিবল, সে এতটুকু ইমিশন দিছে, তার মানে এটা হচ্ছে গ্রাফাইটেই আছে। আর স্ট্রাকচার দেখে যেহেতু বোঝা যাচ্ছে, স্ট্রাকচার দেখলে তো আরো কনফার্ম হয়ে যাচ্ছে যে এই জিনিসটা গ্রাফাইটই, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করবো আর কি, কিভাবে কি করা যায় না যায়। জি স্যার। স্যার একটা ছিল স্যার। হ্যাঁ স্যার সিটি নাম্বার কি স্যার পাওয়া যাবে স্যার? ওই যে স্যার আমরা স্যার যে দুইটা স্যার সিটি দিছিলাম স্যার একসাথে। অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? কিন্তু সেটা হচ্ছে আমার অফিসে গিয়ে দেখা লাগবে। তোমাদের সিটি এগুলা খাতা কাটা হয়েছে কিনা সেটাও মনে নাই, এগুলো তো অনেক আগের কোনো কিছু। তোমাদের যেমন কোনো কিছু মনে নাই, আমারও আসলে কোনো কিছু মনে নাই। আমার আগে অফিসে গিয়ে হচ্ছে দেখা লাগবে সিটি গুলা কাটা। আমি কি রেজাল্ট দিছিলাম কোনোটার মনে আছে না কি? স্যার, না স্যার দেন নেই স্যার। দুইটা সিটি স্যার, দুইটা সিটি একসাথে নিয়েছিলেন স্যার। আচ্ছা 40 নম্বরে স্যার একটা শীট দিয়ে স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস আমি রেজাল্ট দেখাই দিব না, ঠিক আছে? হয়তোবা কাটা হয়ে গেছে, কারণ ইউজুয়ালি কাজ ফেলে থাকার কথা না, এগুলো তখনই কাটা হয়ে যাওয়ার কথা। আর যদি ইনকেস যদি কাটা নাও হয়ে থাকে, আমি নেক্সট ক্লাস হচ্ছে দেখাই দিব। আর নেক্সট ক্লাসটা হবে হচ্ছে তোমাদের ইউজুয়ালি তো শনিবারে ক্লাস থাকে, তাই না? নেক্সট উইক হচ্ছে 28 তারিখ। আমরা 28 তারিখ যদি হয়, আচ্ছা 28 তারিখে ক্লাস হবে, ঠিক আছে? শনিবারে ক্লাস হবে। জি স্যার। ওকে তাহলে স্যার। হ্যাঁ বলো স্যার, এই দুই সিটি স্যার একসাথে নেওয়াতে স্যার স্যার প্রথম দিকে স্যার অনেকে স্যার ভালো দিতে পারেনি স্যার। স্যার কোনো অল্টারনেটিভ স্যার ওয়ে আছে কি স্যার? অ্যাসাইনমেন্ট দিবা? জি স্যার একটা অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো স্যার, কারণ আমাদের ক্লাস টেস্টটা খুবই খারাপ হয়েছে স্যার। ইউজুয়ালি তো অ্যাসাইনমেন্ট দিলে তো খারাপ করে, আমি অ্যাসাইনমেন্ট দিলে কেন জানি খারাপ করে সবাই। আচ্ছা আমি আগে দেখি তোমাদের মার্কস কিরকম আসছে দেখি, যদি দেখি যে বেশি খারাপ হয় তাহলে কোনো না কোনো একটা ওয়ে আমরা বের করবো আর কি করা যায় দেখি, ঠিক আছে? জি স্যার। নমস্কার স্যার। জি স্যার, আদাব স্যার। আসসালামু আলাইকুম।